এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মনির। আর সবশেষে খবরের আলোচনার বিশ্লেষণ সাথে নিয়ে আছে আমি মাহমুদা মমিতা। আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ সাদিক। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। দুর্নীতির ধারণা সূচকে 4 ধাপ নেমেছে বাংলাদেশ। টিআই প্রতিবেদনে ব্যাখ্যা চাইল দুদক। একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু কাল, আবারও স্পিকার হচ্ছেন শিরিন শারমিন চৌধুরী। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে বুড়িগঙ্গা তীরে উচ্ছেদ অভিযান। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থানে অবনতি হয়েছে। সংস্থাটির প্রতিবেদন বলছে 4 ধাপ নেমে 180 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন 13তম। তবে এর সঙ্গে দ্বিমত রয়েছে দুর্নীতি দমন কমিশনের। প্রতিবেদনে ব্যাখ্যাও চেয়েছে সংস্থাটি। গতবার দুর্নীতির সূচকে 17তম অবস্থানে আসে বাংলাদেশ। এটি 18 বছরে এদেশের ভালো অবস্থান। কিন্তু এবার পরিস্থিতি আবারও খারাপ হয়েছে। 26 পয়েন্ট নিয়ে উঠে এসেছে 13তম স্থানে। সূচকের নিম্নক্রম হিসাবে বা নিচের দিক থেকে হিসাব করা হয়, তাতেও বাংলাদেশের অবস্থান 4 ধাপ নিচে নেমেছে। অর্থাৎ এটা আমরা 13তম স্থানে আছি, যেটি গতবার 2017-তে আমরা ছিলাম 17তম। তিনি জানান, সেবা খাতে দুর্নীতি বেড়েছে সবচেয়ে বেশি। তাদের মতে বড় দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়ায় অবনতি হয়েছে বাংলাদেশের। বিভিন্নভাবে ভূমি, নদী এবং জলাশয় দখলের যে প্রবণতা এবং রাষ্ট্রীয় ক্রয় খাতে, সরকারি ক্রয় খাতে পলিটিক্যাল বা রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং বিশেষ করে রাষ্ট্রীয় নিয়োগ ক্ষেত্রেও রাজনৈতিক এবং প্রশাসনিক প্রভাব, সেটির একটা দৃষ্টান্ত রয়েছে। দুদকও স্বীকার করেছে কিছু কিছু ক্ষেত্রে তারা যথেষ্ট সফল নয়। তবে সংস্থাটির মন্তব্য, টিআইবি প্রতিবেদন প্রশ্নের ঊর্ধ্বে নয়। দুর্নীতির কোথায় কোথায় বেড়েছে তার কোনো ফ্যাক্টস ফিগার আপনাদের কাছে আছে কিনা, এবং যে সকল কারণে দুর্নীতি বেড়েছে তার এক রকমের অ্যানালিসিস আপনারা তো গবেষণা করেছেন। উই ওয়ান্ট এ কাইন্ড অফ অ্যানালিসিস সো দ্যাট উই ক্যান রিডিজাইন আওয়ার ওন অ্যাকশন। ধারণা সূচকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া এবং সবচেয়ে কম ডেনমার্ক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টিআই রিপোর্টের উপর বিশ্বাস রাখা কঠিন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেছেন। দেশে দুর্নীতি রয়েছে স্বীকার করে তিনি বলেছেন, এবারে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। তারা অনেক সময় অনেক কারণে এইসব রিপোর্টগুলো করে থাকে, এবং যে রিপোর্টগুলোর উপরে ভিত্তি বা তাদের উপর বিশ্বাস রাখা খুব কঠিন ব্যাপার। দুর্নীতি আমাদের দেশে যে আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। দুর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জিহাদ ঘোষণা করেছেন। খালেদ এবং সাদি, আমরা দেখছিলাম প্রতিবেদন এবং স্কোরিং এবং আসলে অবনমন হয়েছে 6 ধাপ বলা হচ্ছে। আমার যেটি মনে হয় যে স্কোরিং নাম্বারিং এর চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বিষয় যে প্রবণতা কতটুকু কমেছে, কারণ বিশ্বব্যাপী দুর্নীতি বাড়ছে, সেখানেও আসলে প্রতিযোগিতা দুর্নীতি বাড়ার ফলে বাংলাদেশেও সেটা আসলে রেটিং এর দিকে দিচ্ছে। উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে, এবং যখন উন্নয়নটা বেশি হয় তখন কি আসলে দুর্নীতির সুযোগটা বাড়ে কিনা? না, ব্যাপারগুলি সেরকম না। এটা হচ্ছে যে আপনারা জানেন যে এটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন, দুনিয়াব্যাপী তারা দুর্নীতির যে ধারণা সূচক তৈরি করে সেইখানকার প্রতিবেদনের অবস্থান। এটিকে তারা পারসেপশন ইন্ডেক্স বলে, যেটিকে বাংলা ধারণা সূচক করলে আসলে কতটা এই সম্পর্কে ধারণা পাওয়া যায় সেটি বলা কঠিন। কারণ তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কিছু সোর্স থেকে কোন কোন ক্ষেত্রে দুর্নীতি বাংলাদেশে হতে পারে বা হচ্ছে বলে বাংলাদেশের মানুষ মনে করেন বা যারা স্টেক হোল্ডার আছে তারা মনে করেন, তার উপর ভিত্তি করে এটি ধারণা সূচক তৈরি করেন। সেই ধারণা সূচকটিকে নিয়ে অবশ্য যদিও দুর্নীতি দমন কমিশন, তার যে চেয়ারম্যান, আপনারা প্রতিবেদনটি দেখলেন, আমরা সবাই দেখলাম যে তার চেয়ারম্যান বলছেন আপনারা ফ্যাক্টস দেন, ফিগার দেন, এবং আপনারা বলেন যে আপনারা কিভাবে এই ধারণায় আপনারা উন্নীত হলেন, তাহলে আমরা এই ব্যাপারটি খোঁজ নিয়ে দেখব। কিন্তু বিষয়টি হচ্ছে যে তারা কিন্তু এই ফ্যাক্টস এবং ফিগার দিতে বাধ্য না। তারা একটি গবেষণা প্রতিষ্ঠান, তারা ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে তথ্যগুলি নিচ্ছে তাদের মতে, এবং তারা যে ধারণা সূচকের ব্যাপারটি হচ্ছে এরকম, যেমন আপনি মনে করেন কিনা যে বাংলাদেশে আসলে দুর্নীতি হচ্ছে, আপনি মনে করেন যে বাংলাদেশে দুর্নীতি হচ্ছে, সেটি কোন কোন ক্ষেত্রে হচ্ছে। আপনি কি সরকারি অফিসে গিয়ে আপনি দুর্নীতির ব্যাপারটি দেখছেন, আপনি কি বেসরকারি অফিসে গিয়ে দুর্নীতির ব্যাপারটি দেখছেন, আপনি কি রাস্তায় দেখছেন, বাইরে দেখছেন। এই ধারণার ব্যাপারটির সঙ্গে আমি একমত যে এই ধারণার সূচকে বাংলাদেশে যে দুর্নীতি রয়েছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে প্রতিবেদনটি দিয়েছে তার সঙ্গে আমি একমত। আমার
একমতের কারণ হচ্ছে আপনি দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় মেয়াদে পরপর ক্ষমতা গ্রহণ করার পরপরই কিন্তু বলেছেন যে দুর্নীতির ক্ষেত্রে তিনি জিরো টলারেন্স, তিনি দুর্নীতিকে আর কোনো রকম কোনো প্রশ্রয় দেবেন না এবং কোনো ক্ষেত্রে দুর্নীতি করে কেউ আসলে পার পাবেন না। এমনকি দুর্নীতি তো দুর্নীতি, কেউ যদি কাজে অবহেলা করে, অনিয়ম করে, সেই সব ক্ষেত্রেও তিনি আসলে খুবই শক্ত হাতে বিষয়গুলি মোকাবেলা করবেন, এটি একদম তিনি স্পষ্ট করে দিয়েছেন। কেন তিনি দুর্নীতির বিরুদ্ধে মানে এটি করলেন? কারণ তিনি প্রধানমন্ত্রী, তিনি অনেক বেশি খবর রাখেন, তিনি বিভিন্ন জায়গা থেকে যেটি শুনেছেন, জেনেছেন, তিনি বুঝেছেন যে দুর্নীতিতে আসলে যে কথাটি খুব প্রচলভাবে বলা হয় যে ব্যাধিতে পরিণত হয়েছে, তিনি সেটি বন্ধ করতে চান এবং বন্ধ করার ক্ষেত্রে এই জিরো টলারেন্সটা একটি নীতি এবং এটি আসলে স্বীকার করতে হবে যে বাংলাদেশে দুর্নীতি রয়েছে এবং বাংলাদেশের দুর্নীতির এই জায়গাগুলি বন্ধ করতে হলে এটা স্বীকার করা প্রথমে দরকার, অস্বীকার না। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যেমন খুব বলে দিলেন যে এটি আসলে ঠিক বিশ্বাস্য না বা এটি এরকমভাবে দেখার কিছু নাই। খোদ প্রধানমন্ত্রী এটি বিশ্বাস করছেন এবং বিশ্বাস করছেন বলেই তিনি দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছেন, আসলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ক্ষেত্রে। যাই হোক, পুলিশের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব ঘোচাতে সারা দেশে শুরু হয়েছে পুলিশ সেবা সপ্তাহ। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সকালে রাজধানীর আফতাবনগরে সেবা সপ্তাহের শোভাযাত্রা অংশ নেন। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। নানা কারণে মানুষকে পুলিশের কাছে যেতেই হয়, কিন্তু সবার অভিজ্ঞতা মধুর নয়। কিছু কিছু পুলিশ আছে যারা সাধারণ মানুষকে শুধু শুধু রাস্তায় ধরে প্রেশারাইজ করে। মানে আমাদের মতো ছাত্রছাত্রীরা যেসব মেসে থাকে ঢাকাতে, সেই সব জায়গায় অ্যালার্ট দেওয়া, এগুলো আসলে একটা ভীতির কারণ আমাদের জন্য তখনও ছিল, কিন্তু এই ভীতিটা দূর করার জন্য আসলে পুলিশ সেই রকম কোনো পদক্ষেপ আজ পর্যন্ত আমাদের নেয়নি। জনগণের বন্ধু, কিন্তু সেই অর্থে সব ক্ষেত্রে তারা সেই বন্ধু পরিচয় দেয় না। এই অপবাদ ঘোচাতে চায় পুলিশ বাহিনী, তাই পুলিশ সেবা সপ্তাহের আয়োজন। তাদের স্লোগান, পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন। সেবা সপ্তাহের শোভাযাত্রায় যোগ দেন ডিএমপি কমিশনার। এ সময় হয়রানি বন্ধে পদক্ষেপ নিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। এছাড়া মাদক, দুর্নীতি ও জঙ্গি নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। থানায় মানুষ গিয়ে যাতে ভালো সেবা পায়, বিনা পরোয়ানায় গ্রেপ্তার, পেন্ডিং মামলায় চালান, পকেটে মাদক দিয়ে চালান, এই ধরনের অপকর্ম যদি কোনো পুলিশ সদস্য করে, মাদকের ব্যবসার সাথে যদি কোনো পুলিশ সদস্য প্রত্যক্ষ পরোক্ষ সহায়তা করে, তার বিরুদ্ধে এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করব, সারা দেশের মানুষজন তাকায় দেখে যে পুলিশ নিজের লোকের বিরুদ্ধে কি ধরনের কঠোর ব্যবস্থা নেয়। রাজধানীর বিভিন্ন থানা পুলিশও শোভাযাত্রা করেছে। এতে বিডি পুলিশ লাইন, জাতীয় জরুরি সেবা 999-এর প্রচার চালানো হয়। আমাদের সঙ্গে যে মানুষের যদি কোনো গ্যাপ থাকে, কোনো ভুল বুঝাবুঝি থাকে, সেটা কমিয়ে আনা এবং সার্বক্ষণিকভাবে মানুষের বন্ধু হিসেবে মানুষের পাশে থেকে আমরা যাতে সেবা দিতে পারি, কাজ করতে পারি। পুলিশ সেবা সপ্তাহ চলবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাজধানীবাসী। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে স্নাতকোত্তর এবং এমফিলের শিক্ষার্থীরা প্রার্থী হতে পারবেন, তবে চাকরিজীবী এবং সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থীরা লড়তে পারবেন না। নির্বাচনে ভোটার এবং প্রার্থী হওয়ার সর্বোচ্চ বয়স 30 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্যের সভাপতিত্বে সন্ধ্যায় সভা হয়েছে। পরে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ এনামুজ্জামান জানিয়েছেন, ডাকসুর সংশোধিত গঠনতন্ত্র এবং নির্বাচনের আচরণবিধির খসড়া চূড়ান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী হলগুলোতেই থাকবে ভোট কেন্দ্র। ডাকসুর গঠনতন্ত্রে উপাচার্যের ক্ষমতা কমিয়ে ভারসাম্য আনার দাবি জানিয়েছিল ছাত্র সংগঠনগুলো, তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেজিস্ট্রার। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে কাল। টানা তৃতীয় মেয়াদে আবারও স্পিকার নির্বাচিত হচ্ছেন বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর মধ্যে দিয়ে পরপর 3 বার একই ব্যক্তির স্পিকার নির্বাচিত হওয়ার রেকর্ড তৈরি হচ্ছে। স্পিকার নির্বাচনের পরই স্বাগত ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এতে থাকছে সংসদ ও সরকার পরিচালনার দিক নির্দেশনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম বসছে অধিবেশন। এর মধ্য দিয়ে বর্তমান সরকারের 5 বছর মেয়াদ গণনা শুরু হবে। 257টি আসনে জয়ী হয়ে এবার সরকারি দলের ভূমিকায় থাকছে আওয়ামী লীগ, বিরোধী দলের ভূমিকায় থাকবে জাতীয় পার্টি। 22টি আসন পেয়েছে।
তবে এবার একাদশ জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি কতটুকু ভূমিকা পালন করতে পারবেন সেটি নিয়েও কিন্তু ইতোমধ্যেই বিশেষজ্ঞরা সংশয় প্রকাশ করেছেন। দশম জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি ছিল, তবে সেক্ষেত্রে একটু বলা চলে যে সরকারের মন্ত্রিসভার অংশ হিসেবে জাতীয় পার্টি থাকার কারণে বিশেষজ্ঞরা বলছেন সেভাবে সংসদে, দশম জাতীয় সংসদে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা তারা করতে পারেননি। সেই বিবেচনায় বলা চলে যে এবারের একাদশ জাতীয় সংসদে একটু ব্যতিক্রম দেখেছি। মন্ত্রিসভায় জাতীয় পার্টির কোনো সদস্যদের এবার রাখা হয়নি। বলা হচ্ছে এবার একাদশ জাতীয় সংসদে বিরোধী দল যাতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে সেই জন্যই এই পদক্ষেপটা নেওয়া হয়েছে সরকারি দলের পক্ষ থেকে, সেই ধরনের ভাষ্য আমাদের দিচ্ছেন। এবং এবার একাদশ জাতীয় সংসদ যে কার্যক্রম আমরা দেখেছি, প্রথম দিনের কার্যক্রম বা প্রথম দিনের কার্যসূচিতে প্রথম যে বিষয়টি আছে এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো স্পিকার নির্বাচন, ডেপুটি স্পিকার নির্বাচন করার বিষয়টি। এবং দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া তিনি অধিবেশন সভাপতিত্ব করবেন। তারপরে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এবারও স্পিকার পদে বহাল থাকতে পারেন শিরীন শারমিন চৌধুরী। এবং তিনি যদি বলা চলে যে এটি একটি বিরল রেকর্ড করতে যাচ্ছেন। তিনি টানা একই ব্যক্তি পরপর 3 বার সংসদে স্পিকারের দায়িত্ব পালন করার একটি নতুন রেকর্ড তিনি গড়তে যাচ্ছেন। তিনি কিন্তু শিরীন শারমিন চৌধুরী এর আগেও কিন্তু একটি ইতিহাস গড়েছেন। স্পিকার হিসেবে তিনি নারী স্পিকার হিসেবে প্রথমবার তিনি নির্বাচিত হয়েছেন নবম জাতীয় সংসদে এবং দশম জাতীয় সংসদেও তিনি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। এবং আমরা যেটি দেখেছি 10টি সংসদের স্পিকারের তালিকা পর্যালোচনা করে সেখানে কিন্তু এক ব্যক্তি পরপর 2 বার বেশি দায়িত্ব পালন করতে আমরা দেখিনি। রাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি সপ্তম এবং নবম জাতীয় সংসদে স্পিকারের দায়িত্ব পালন করেছেন। তার আগে শেখ রাজ্জাক আলী তিনিও স্পিকারের দায়িত্ব পালন করেছেন এবং টানা দু মেয়াদে তিনি স্পিকারের দায়িত্বে ছিলেন। ষষ্ঠ এবং পঞ্চম সংসদে তিনি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। তার আগে শামসুল হুদা চৌধুরী তিনিও টানা 2 মেয়াদে সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন, চতুর্থ এবং তৃতীয় সংসদে। সংসদে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করার পরে যে কর্মসূচি আছে, কার্যসূচি অনুযায়ী সেখানে রাষ্ট্রপতি ভাষণ দিবেন প্রথম অধিবেশন উপলক্ষে, ও স্বাগত ভাষণ আমরা এটাই বলে থাকি। এবং তার সাথে সাথে কিন্তু শোক প্রস্তাব উপস্থাপন করা হবে, সেটির উপর আলোচনা হবে। রাষ্ট্রপতি যে ভাষণটি দিবে সেখানে কিন্তু আমরা দেখেছি সংসদ বা সরকার পরিচালনা ক্ষেত্রে আগামী 5 বছর সংসদ এবং সরকার পরিচালনা ক্ষেত্রে দিক নির্দেশনা তার এই ভাষণে থাকবেন এবং রাষ্ট্রপতির এই ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে এবং প্রথম অধিবেশন জুড়েই কিন্তু এই ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। সেই অনুযায়ী আমরা দেখেছি নিয়ম অনুযায়ী প্রথম অধিবেশনের কার্য দিবস একটু বেশি রাখা হয়। এবার যদি আমরা একটু আসন বিন্যাসের বিষয় দেখি যে এবারের একাদশ জাতীয় সংসদে প্রথম যেটি বলছিলাম যে সরকারি দলের ভূমিকায় থাকছে আওয়ামী লীগ 257টি আসনে জয়ী হয়েছে, তবে মহাজোটগতভাবে তারা কিন্তু 288টি আসন পেয়েছে। বিরোধী দল 22টি আসন পেয়েছে, বিএনপি এবং ঐক্যফ্রন্ট 8টি আসন পেয়েছে। তারপরে এখন পর্যন্ত যেহেতু বিএনপির এবং ঐক্যফ্রন্টের 8 জন সংসদ জনপ্রতিনিধি যারা আছেন তারা যেহেতু এখন পর্যন্ত শপথ নেননি, সেই বিষয়ে কিন্তু সংবিধানে একটি বলা আছে সংসদ সদস্য পদ খারিজ করার যেই বিষয়টি আছে সেখানে কিন্তু বলা হয়েছে সংসদ অধিবেশন বসার প্রথম দিন থেকে 90 দিনের মধ্যে যদি কোনো সদস্য সংসদে অনুপস্থিত থাকে এবং তাহলে সেই ক্ষেত্র হিসেবে কিন্তু তার সদস্য পদ বাতিল হয়ে যাবে। এবং এবারেও কিন্তু আমরা দেখেছি একাদশ জাতীয় সংসদেও প্রথম সংসদ নেতা হিসেবে ইতোমধ্যেই নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটিও একটি নতুন রেকর্ড আমরা দেখতে পাচ্ছি। টানা 3 মেয়াদে তিনি সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন, সংসদে তিনি সংসদ নেতা হিসেবে তার ভূমিকা রাখবেন। এবং বিরোধী দলের ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম দেখেছি। গত দশম জাতীয় সংসদে বিরোধী দল ছিল জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ এবং এবার একটু পরিবর্তন করে দেখা গেছে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ এবার বিরোধী দলের নেতার ভূমিকায় থাকবেন। তার সাথে সহযোগী হিসেবে বিরোধী দলের উপনেতা হিসেবে থাকবেন GM কাদের। আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি দশম জাতীয় সংসদে সরকারি দলের উপনেতা ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, এবার সরকারি দলের উপনেতা কে হবে সেটি একটি চমক বলা চলে। আমরা যতটুকু জানতে পেরেছি এবার তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের বলিষ্ঠ নেতা তোফায়েল আহমেদ এবং মতিয়া চৌধুরী, এই দুজনের নাম কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক সূত্রে জানতে পেরেছি। উপনেতা হিসেবে এই দুজনের নাম এখন পর্যন্ত শোনা যাচ্ছে।
পল্লী বিদ্যুতের আওতায় নতুন করে 4.5 লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেবে সরকার। এজন্য ব্যয় হবে 1700 কোটি টাকা। এডিসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। সভায় 16,433 কোটি টাকার মোট 9টি প্রকল্প অনুমোদন পেয়েছে। পল্লী বিদ্যুৎ সম্প্রসারণের মাধ্যমে 15 লাখ গ্রাহকের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল 2016 সালে। গত বছর ডিসেম্বরেই পূরণ হয় এই লক্ষ্য। চলমান এই প্রকল্পের আওতায় অতিরিক্ত 4.5 লাখ ঘরে বিদ্যুৎ দিতে চায় সরকার। মেয়াদ ও ব্যয় বৃদ্ধি করে সংশোধিত এ প্রকল্প অনুমোদন দেওয়া হয় একনেক সভায়। কাজ শেষ হবে 2020 সালের জুনে। এছাড়া উত্তরাঞ্চলে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও বিতরণ লাইন সম্প্রসারণ প্রকল্প অনুমোদন দেয় একনেক। আমার 2টা উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হওয়ার ফলে আমি বিশাল উপকার পেয়েছি ভোটে, সেটা ভোটের সময় রিফ্লেকশনও হয়েছে। এইটা আমার কথার পরে অন্যান্য মন্ত্রী মহোদয়গণ বললেন যে তাদের এলাকায় তারা লাভবান হয়েছেন। সার্বিকভাবে গোটা হাউস থেকে পিডিবি আরবি দুটাই আজকে কি পেয়েছে, প্রশংসা পেয়েছে। একনেক সভায় পদ্মা বহুমুখী সেতুর সার্বিক নিরাপত্তা বাড়াতে 1300 কোটি টাকার সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়। 99 কম্পোজিট ব্রিগেডের জন্য আমরা আমাদের সেতুর দুপারে নিরাপত্তার প্রয়োজনে তাদেরকে আমরা স্থাপন করছি। তাদের থাকার কমফোর্টসের জন্য আরও এই টাকা ব্যয় করে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি করছি। সভায় শিল্পায়নের পাশাপাশি ফসলি জমি সাশ্রয়ে নীতিমালা তৈরির অনুশাসন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া রেলের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ব্যবস্থা এবং রেল, নৌ ও সড়ক পথে সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনাও দেন সরকার প্রধান। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলাধুলা খবরের জন্য চলে যাচ্ছে সাইদ সাদি। আপনার কাছে 141 রান ডিফেন্ড করার কথা আপনি বলছিলেন, কিন্তু সেটি বোধহয় আর সম্ভব হচ্ছে না রাজশাহী কিংসের পক্ষে। প্রথম লেগে কিন্তু 135 ডিফেন্ড করেছিল রাজশাহী। আসলে সেটাই ভাবা হচ্ছিল যে খুব স্ট্রং বোলিং লাইন আপ রাজশাহীর। এবং 13.4 ওভারে 114 রান, 2 উইকেটে 4 ফরেন রিক্রুট শুরুতে টপ অর্ডার আসলে রংপুরকে এগিয়ে রাখছে। এবং শীর্ষস্থানের যে লড়াইটা, কুমিল্লা শীর্ষে আছে এখন, ঠিক রংপুর জেতার পরে রংপুর উঠে যাবে। বিপিএলটা বেশ জমছে, সে খবর জানাচ্ছি। টানা 3 ম্যাচ হেরে প্লে অফের লড়াইয়ে পিছিয়ে পড়েছে ঢাকা ডায়নামাইটস। ঘুরে দাঁড়াতে মরিয়া সাকিবের দল কাল জয়ে ফিরতে নামবে চিটাগং ভাইকিংসের বিপক্ষে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 1:30টায়। চিটাগং ভাইকিংসের বিপক্ষে হারলে প্লে অফের জায়গা নিয়ে শঙ্কায় পড়তে হবে। জয়ের বিকল্প ভাবছে না কোচ খালেদ মাহমুদ সুজন। খেলোয়াড়দের চোটে মাঝে মোমেন্টাম হারিয়েছে ডায়নামাইটস। ফিট হয়ে পোলার্ডের ফেরায় স্বস্তি ম্যানেজমেন্টের। প্রথম লেগে ঢাকাকে 3 উইকেটে হারানোর সুখ স্মৃতি নিয়ে নামবে চিটাগং ভাইকিংস। দিনের অন্য ম্যাচের সন্ধ্যা 6:30টায় রাজশাহী কিংসের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স। গেল 2 ম্যাচ জিতে আসা বাঁচিয়ে রাখা সিলেট ধারাবাহিকতা ধরে রাখতে চায়। যখন 4-4টা জিতলাম তখন সবাই ভাবছিল যে আমরা মনে হয় 12টা ম্যাচে জিতবো। আসলে মোমেন্টামটা টি20 ফর্মেটে মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, সবাই বলছে এই টুর্নামেন্টে। মানে ডেফিনেটলি আপনি যখন একবার বলেন, আমার মাঝে যেটা হলো যে আমি পোলার্ডকে হারালাম কয়েক ম্যাচের জন্য, আলী ইসলামের ইনজুরিটা, সব কিছু মিলে আসলে একটু তো অবশ্যই মানে ব্যাকফুটে ছিলাম। বাট তারপরে আমি বিলিভ করি আমাদের অ্যাবিলিটি আছে এখান থেকে কাম ব্যাক করার। আরও 2টা ম্যাচ আছে, ক্রিকেট খেলা হইতে পারে আমরা টানা 5 ম্যাচে 5টা জিতছি, হইতে পারে লাস্টের 2টা জিতবে, অসম্ভব কিছু তো না। একমাত্র টি20 জিতে শুরু যুবারা ধারাবাহিকতা ধরে রেখেছে ওয়ানডেতেও। কক্সবাজারের সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে হারিয়েছে 5 উইকেটে। ইংলিশদের 210 রানের টার্গেট, 26 বল আগে টপকে যায় স্বাগতিক দল। টস জিতে ব্যাট করতে নেমে তানজিম সাকিবের দারুণ বোলিংয়ে 7 উইকেট হারিয়ে 209 রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। সর্বোচ্চ 61 রান করেন লুইস গোল্ডসওয়ার্দি। লুক হলম্যান 35 আর জর্জ হিলের ব্যাটে আসে 30 রান। 47 রানে 3 উইকেট নেন তানজিম সাকিব। জবাবে পারভেজ ইমনের 80 আর প্রান্তিক নাবিলের 48-এ ভর করে সহজ জয় পায় বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের বাকি 2 ওয়ানডে বৃহস্পতি ও শনিবার। প্রিমিয়ার লিগ ফুটবলের টিম বিজেএমসির কাছে হোঁচট খেয়েছে চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোলশূন্য ড্রতে সন্তুষ্ট থাকতে হয় চট্টলার দলটিকে। ময়মনসিংহে চমক দেখিয়ে জয় তুলে নিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। সাইফ স্পোর্টিংকে 1-0 গোলে হারিয়েছে মারুফুল হকের শিষ্যরা। 2 দলেরই ঘরের মাঠ, টানা 2 ম্যাচ জিতে আত্মবিশ্বাসী সাইফ স্পোর্টিং। তবে ঘরের মাঠে হারের তিক্ততা ভুলতে অতি আক্রমণাত্মক আরামবাগ। প্রথমার্ধের ছন্দহীন খেলায় সাফল্য আসেনি, দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল কাল হয়েছে। মিডফিল্ডার আরাফাতের লাল কার্ডে 10 জনের দলে পরিণত হয় আরামবাগ।
শক্তি কমলেও ধার এতটুকু কমেনি। ৭৬ মিনিটে আরিফুলের বাড়ানো বলকে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান রিক্রুট চিনেথু ম্যাথিউ। লিড ধরে রেখে শেষ পর্যন্ত ঘরের মাঠে টানা দ্বিতীয় জয় আরামবাগের, প্রথম হার সাইফ স্পোর্টিংয়ের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরুতে মোনায়েম রাজুর শট ক্রসবারে লেগে ফিরে আসলে হতাশা বাড়ে চট্টগ্রাম আবাহনীর। ১০ মিনিট পর বিজিএমসিরও এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে আবদুল্লাহ আল মামুন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে উজবেকিস্তান ফরওয়ার্ডের ফ্রি কিক বারপোস্ট ঘেঁষে বের হলে অপেক্ষা আরও দীর্ঘ হয় বিজিএমসির। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা দুই দলের। ৬৬ মিনিটে সোহেল মিয়ার দুর্দান্ত এক শট ঠেকিয়ে ম্যাচে হিরো বনে যায় বিজিএমসি গোলকিপার সোহাগ। ৮ মিনিট পর স্যামসন ইলিয়াসের জোরালো শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন চট্টগ্রাম গোলকিপার নেহাল। গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ১৭০০ টাকার জন্য খুন হলো ৭ বছরের শিশু হৃদয়। শিশুটির বাবা রমজান সাফা ওই টাকা ধার নিয়েছিলেন ইয়াসিন নামের এক ব্যক্তির কাছ থেকে, তবে তা শোধ না করায় হৃদয়কে হত্যা করেন ইয়াসিন। কামরাঙ্গীর চরের আলীনগর এলাকার রাস্তার পাশ থেকে সকালে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। কামরাঙ্গীচরের জগৎমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র হৃদয় গত শনিবার নিখোঁজ হয়। এরপর মঙ্গলবার সকালে স্থানীয় এক গলি থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। যার সাথে খেলছিল ওই বাচ্চারা বলছে যে কে চকলেট খাওয়ায় আর নিয়ে গেছে। শূন্য বেতন হারাইছে, আমি রবিবার দিন উপস্থিত দিয়েছি। উপস্থিতিতে খোঁজাখুঁজি মাইকিং করা হয়েছে, এমনকি থানায়ও জিডি করা হয়েছে। নিখোঁজ হওয়ার দিনই লালবাগ থানায় সাধারণ ডায়েরি করেন হৃদয়ের বাবা রমজান সাফা। মৃতদেহ উদ্ধারের পর এলাকার সিসিটিভির ফুটেজ দেখে হত্যাকারী ইয়াসিনকে শনাক্ত করার পর গ্রেপ্তার করে পুলিশ। লালবাগ থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াসিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গত শনিবারে ২৬ জানুয়ারি সন্ধ্যা নাগাদ সে শ্বাসরোধ করে এরপরে তার বাসার ঘাটে নিচে রেখে মাত্র এই ১৬-১৭০০ টাকার জন্য এই লোমহর্ষক ঘটনা ঘটেছে। সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর হৃদয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুরে আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক হত্যা মামলায় স্ত্রী স্নিগ্ধা সরকারের দীপাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক ABM নিজামুল হক দুপুরে এই রায় ঘোষণা করেছেন। এর আগে কড়া নিরাপত্তায় স্নিগ্ধাকে আদালতে হাজির করা হয়। এরই মধ্যে মামলার অন্য দুই আসামির মৃত্যু হয়েছে। গত বছর ৩ এপ্রিল রংপুর শহরের তাজহাট মোল্লাপাড়ায় রথীশের বাড়ি থেকে কিছুটা দূরে একটি নির্মাণাধীন বাড়িতে রথীশের মরদেহ বালুচাপা দেয়া অবস্থায় উদ্ধার করে র্যাব। এর আগে রথীশের স্ত্রী স্নিগ্ধা সাংবাদিকদের জানান ৩০ মার্চ ভোরে নগরীর বাবুপাড়া এলাকার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রথীশ নিখোঁজ। তার নিখোঁজের খবর গণমাধ্যমেও গুরুত্ব পায়। রথীশ যুদ্ধাপরাধ মামলার সাক্ষী থাকায় সন্দেহের তীর যায় জামায়াত ইসলামী ও জঙ্গি গোষ্ঠীর দিকে। তবে কয়েকদিন পর তদন্তের এক পর্যায়ে স্নিগ্ধা ও তার সহকর্মী স্কুল শিক্ষক কামরুল ইসলামকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে। তাদের স্বীকারোক্তিতেই উদ্ধার হয় মরদেহ। এ ঘটনায় রথীশের ভাই সুশান্ত ভৌমিক ৬ জনকে আসামি করে মামলা করেন। পরে ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। সেখানে স্নিগ্ধা ও তার কথিত প্রেমিক কামরুল ইসলামকে মূল অভিযুক্ত করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করেন তারা। নৃশংসভাবে পরিকল্পিত হত্যার জন্য বিজ্ঞ আদালত আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন। আমরা মনে করি এই রায় যুক্তিযুক্ত, ন্যায়ত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রায়ে সন্তোষ জানিয়ে তার দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন স্বজন ও সহকর্মীরা। বিজ্ঞ আদালত যে অতি দ্রুত পর্যায়ে যে সাক্ষ্য গ্রহণ শেষে যে রায়টা দিয়েছেন, আমরা এই বাদী হিসাবে এবং পরিবার হিসেবে আমরা খুশি। আমরা আশা করি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এই রায় বহাল রাখবে এবং অতি দ্রুত এই রায় কার্যকর করবে। মৃত্যুদণ্ড দিয়ে আমরা অত্যন্ত খুশি এবং এটা অনতিবিলম্বে যেন কার্যকর হয় এই আমাদের প্রত্যাশা। মামলার অন্য আসামির মধ্যে রথীশের সহকারী মিলন মোহন্ত গত বছর ১৪ এপ্রিল হাসপাতালে মারা যান। রংপুর কারাগারে মারা যান কামরুল ইসলাম। রথীশ ছিলেন জাপানি নাগরিক হোশিও কুনি হত্যা মামলার বিশেষ পিপি, আওয়ামী লীগের রংপুর জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুরের সভাপতি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক। আতিফ আঞ্জুমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
নদী তীর দখলমুক্ত করার অভিযানে প্রথম দিনই কেরানীগঞ্জ কামরাঙ্গীর চরের বেশ কিছু অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। কর্মকর্তারা জানান, প্রথম দফায় সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত বুড়িগঙ্গা ও তুরাগ তীর দখলমুক্ত করা হবে। পরে নদী তীর সংরক্ষণে নেওয়া হবে পরিকল্পিত পদক্ষেপ। কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গার সীমানা দখল করে এই 7 তলা ভবন নির্মাণ করেন প্রবাসী রাকিবুল ইসলাম। ভবনটি ভেঙে ফেলতে বারবার নোটিশ দিয়েও কোনো কাজ হয়নি। বছর দেড়েক আগে বাড়ির দেয়াল ভেঙে দেয় কর্তৃপক্ষ, তবে আবারও দেয়াল মেরামত করেন বাড়ির মালিক। এ কারণে এবার পুরো বাড়িটি ভেঙে দিয়েছে বিআইডব্লিউটিএ। নদীর সীমানায় ভবন নির্মাণ কেন, প্রশ্নের কোনো জবাব নেই রাকিবুলের ছোট ভাইয়ের। আমি কথা বলতে পারছি না, খারাপ লাগে না এটা বুঝেন আপনারা? আমরা তো আসছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলতে পারবো না এখন ভাই। বুড়িগঙ্গা তীর দখলমুক্ত করতে মঙ্গলবার সকালে অভিযানে নামে বিআইডব্লিউটিএর ভ্রাম্যমাণ আদালত। 11 দিনব্যাপী অভিযানের প্রথম দিনে দুটি 7 তলা ভবনের বেশ কিছু অংশ ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে উচ্ছেদ করা হয় বেশ কিছু অবৈধ স্থাপনা। বিআইডব্লিউটিএ বলছে, সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত 64টি স্থাপনা উচ্ছেদ করা হবে। মূলত 13টা স্থাপনাদি, এর সঙ্গে আরও ছোট মোটো মিলিয়ে 64টা স্থাপনাদি রয়েছে। এটা আমরা 10 দিনের ক্রাশ প্রোগ্রাম নিয়েছি। এই ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে এই 10 দিনের মধ্যে এগুলো আমরা উচ্ছেদ করতে সক্ষম হব। বারবার নোটিশ দেওয়ার পরও যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি তাদের বিরুদ্ধে চলছে অভিযান। পরের ধাপে নদীর তীর দখল বন্ধে নেওয়া হবে স্থায়ী ব্যবস্থা। বিগত দিনের উচ্ছেদের আমাদের কিছু পরিকল্পনার কিছুটা ঘাটতি ছিল। এবার কিন্তু আমরা একটা স্থায়ী পরিকল্পনা নিয়েই এগোচ্ছি, যে এই বিল্ডিং যেগুলো আমরা অপসারণ করব সেগুলো কিন্তু একেবারে স্থায়ীভাবেই অপসারণ করব। এবং এরপরে এখান নদীর পাড় দিয়ে আমাদের একটা ওয়াকওয়ে প্রকল্পের কাজ চলছে, 50 কিলোমিটার ওয়াকওয়ে। অভিযানে প্রভাবশালীরাও ছাড় পাবে না বলছে কর্তৃপক্ষ। বনিবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আশুলিয়ার মরাগাঙে ইট বোঝাই ট্রাক পানিতে পড়ে 4 জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা 4 ঘন্টার চেষ্টায় ট্রাক সহ মরদেহগুলো উদ্ধার করেছে। অভিযোগ পাওয়া গেছে, দুর্ঘটনার সময় ট্রাকটি চালাচ্ছিলেন সহকারী। নিহত 4 জনের আয়েই চলত নিজ নিজ পরিবার। তাদের হারিয়ে পাগল প্রায় স্বজনেরা। স্থানীয়রা জানান, ভোরে ইট নিয়ে কিছুটা পথ আগালেই ট্রাকটি উল্টে পানিতে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা 3 শ্রমিক সাঁতরে উঠতে পারলেও কেবিনে থাকা চালক সহ ডুবে যায় 4 জনই। পরে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 3000 ইটা নিয়ে মানে সকালবেলায় রওনা দিছে। এখন 4 জন নাকি কেবিনের ভিতরে ছিল। 4 জন আসলে উপরে ছিল, 3 জন উপরে ভালো করে আছে বাইরে, আর ভিতরটি মারা গেছে, ভিতরটি বাইরে পারে নাই। ডুবুরিরা জানান, ট্রাকটি পানির তলে কাদায় দেবে যাওয়ায় ভেতরের কেউই বের হতে পারেননি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভাটা থেকে মহাসড়কে ওঠার রাস্তাটি সরু ও ভাঙাচোরা হওয়ায় নিয়ন্ত্রণ হারায় চালক। এখানে লোকজন বলেছে 4 জন মিসিং আছে, 4 জনকে আমরা রেস্কিউ করেছি। দুর্ঘটনা এখানে রাস্তা সরু রাস্তা, কাঁচা রাস্তা, ভোরবেলা আমার মনে হয় হয়তো ট্রাক নিয়ন্ত্রণ হারিয়েই পড়ে গেছে খাদে। তবে অভিযোগ পাওয়া গেছে, চালক নয় সহকারী ট্রাক চালানোই দুর্ঘটনা ঘটেছে। এর সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। ওডো হেল্পারে মানে ড্রাইভার বাসায় আর কি, সকালবেলা টিপ পড়ছে যে ওই ড্রাইভারের আগে একটা টিপ নিয়ে আগে আর কি মারবো। এখানে ড্রাইভার যদি জড়িত থাকে, যে সে হেল্পার দিয়ে চালাইছিল, সে নিজে চালায়নি, আর মালিক যদি এর সাথে জড়িত থাকে, তাহলে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। নিহত 4 জন হলেন শেরপুরের ঝিনাইগাতির মুজাহিদ ও শাহিন, সিরাজগঞ্জের উল্লাপাড়ার আরিফ এবং ইটভাটার নৈশ প্রহরী আব্দুল কাদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান নিয়ে আমরা মতামত চেয়েছিলাম সাদি এবং খালেদ। আমরা বেশ কিছু মতামত পেয়েছি। মুন্সি তিনি বলছেন যে বুড়িগঙ্গা তীরে উচ্ছেদ অভিযান সচল থাকা উচিত। শফিক মনে করেন দখল এড়াতে বুড়িগঙ্গা নদী নিয়ে সরকারের নতুন পরিকল্পনা করা প্রয়োজন। করিম তিনি বলছেন যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আরও আগে থেকে শুরু করার কথা দরকার ছিল। সজীব বলছেন দখলদারের হাত থেকে নদী এবং পরিবেশ মুক্ত হোক। নদী ও পরিবেশ মুক্ত হোক, সেটি সজীব বলছেন। ইকবাল বলছেন স্থাপনাগুলি সরিয়ে নেওয়ার সময় দেওয়া উচিত ছিল। সুমিত বলছেন দখলদারদের আইনের আওতায় আনা হোক। আর কাদের বলছেন উচ্ছেদের আগে ভবন মালিকদের নোটিশ দেওয়া দরকার ছিল। সারা দেশে এই উচ্ছেদ অভিযান চালানোর অনুরোধ জানিয়েছেন জাভেদ। দখলদারদের তালিকা করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন জারিন। একরাম বলেছেন, সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। দর্শকদের ধন্যবাদ, তারা নানা ধরনের মতামত আমাদের পাঠিয়েছে। এই ছিল রাত 9টায় বাংলাদেশ আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।